ভারতের প্রথম কলেজ যেখানে ছাত্রীদের ট্রেনিং দেওয়া হতো স্বাধীনতা আন্দোলনের জন্য। আর সেরকমই সেই এক আতুর ঘর থেকে গর্জে উঠেছিলেন আরো এক নারী, যার নাম বীণা দাস। আমি অরিজিৎ, আর আমার সঙ্গে কুণাল দা। এই মুহূর্তে আমরা রয়েছি বেথুন কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের একদম সামনে। আচ্ছা কুণাল দা, যে বিষয়টা নিয়ে আমি বলছিলাম সেটা কোন সালের? এটা অ্যাকচুয়ালি 1928 সাল। ওকে। 1928 সালে বেথুন কলেজে তৈরি হয়েছিল ছাত্রী সংঘ। ছাত্রী সংঘ তৈরি করেছিলেন কল্যাণী দাস, যিনি ছিলেন বীণা দাসের দিদি। আচ্ছা। আর সেই সময় এখানে মেম্বার ছিলেন মূলত যারা ছিলেন প্রধান মেম্বার প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, শান্তি ঘোষ এবং অবশ্যই বীণা দাস। আচ্ছা, তো আচ্ছা এই যে ধরো আমরা ট্রেনিং এর কথাগুলো বলছি, এই ট্রেনিং মানে তো সেটা ফিজিক্যাল ট্রেনিং এর কথা বলছি নিশ্চয়ই? একদম একদম। এখানে ফিজিক্যাল ট্রেনিং বলতে যেটা হতো, মূলত এনাদেরকে শেখানো হতো লাঠি খেলা, এনাদেরকে শেখানো হতো সাইকেল চালানো, মোটর গাড়ি চালানো, আত্মরক্ষার্থে ছুরি চালানো, এবং এছাড়া যেটা হতো ওনাদেরকে সামরিক ট্রেনিংও দেওয়া হতো, যুদ্ধের জন্য প্রস্তুত করা হতো বেসিক্যালি। মানে একটা ওয়াইড রেঞ্জের ট্রেনিং তারা পেতেন। একদম। এতক্ষণ তো আমরা বেথুন কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের সামনে থাকলাম, আর এবার আমরা স্যার জন এলিয়ট ড্রয়িং কোয়ার্টার বেথুনের মূর্তির একদম সামনে। তো কথা হচ্ছিল বীণা দাসকে নিয়ে। তো দেখো, এখানে ট্রেনিং হলো, এবার তো যুদ্ধক্ষেত্রে যেতে হবে, আর সেই যুদ্ধক্ষেত্র কিন্তু তার ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি। সেই দিনটা ছিল 6 ফেব্রুয়ারি 1932। সকাল থেকে কলেজ স্ট্রিটের রাস্তায় ব্যস্ততা তুঙ্গে, প্রচুর সাজোয়া গাড়ি যাচ্ছে, চারিধারে পুলিশ বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে লোকজন। ব্যাপারটা কি, সেদিন অ্যাকচুয়ালি কলকাতা গভর্নর স্ট্যানলি জ্যাকসন আসছেন কলকাতা ইউনিভার্সিটির সেনেট হলে কনভোকেশন অনুষ্ঠানে বক্তৃতা দিতে। আচ্ছা। এবারে সব ছাত্রছাত্রীরা এসছেন, সেখানে বীণা দাসও গেছেন। সেদিন বীণা দাস গেছিলেন যে গাউনটা পরে, তার ডান পকেটে ছিল একটা রিভলভার আর তার বাঁ পকেটে ছিল পটাশিয়াম চাই। আচ্ছা। যখন ভাষণ চলছে, জ্যাকসন ভাষণ দিচ্ছেন, হঠাৎ তিনি লক্ষ্য করলেন যে একটি মেয়ে সে তার দিকে ছুটে আসছে, এবং তিনি কিছু বোঝার আগেই পরপর 5টা ফায়ার হল। কিন্তু দুর্ভাগ্যবশত জ্যাকসন বেঁচে গেলেন। আচ্ছা কুণাল দা, আমি তো শুনেছিলাম যে এই ঘটনার পরপরই গ্রেফতার হয়েছিলেন উনি। আনফরচুনেটলি ইয়েস, কিন্তু তার পরিণতি হয়েছিল ভয়ঙ্কর। ময়দানে যেরকম লাস্ট বল পর্যন্ত খেলা ধরে রাখতে হয়, বুঝলো অরিজিৎ, বীণা দাস কিন্তু ক্ষমা প্রার্থনা করেননি। ট্রু। আর এই মুহূর্তে আমরা যে ময়দানে রয়েছি সেই ময়দান হলো জাস্ট আমার পেছনে বেথুন কলেজিয়েট স্কুল। আচ্ছা, এইবার একটু আমরা আবার সেই সময় ফিরি কুণাল দা। একটু সেই বিচারের দিনের গল্পটা আমাকে বলো। ভরা বিচার সভায় দাঁড়িয়ে বীণা দাস বলেছিলেন, আমি গভর্নরের ওপরে গুলি চালিয়েছিলাম সেই শাসকদের এগেনস্টে যার প্রতিনিধি ছিলেন গভর্নর স্ট্যানলি জ্যাকসন। তো এত কিছু ঘটনা ঘটলো, এটা নিশ্চয়ই ব্রিটিশ পুলিশ খুব একটা মেনে নেয়নি। নেয়নি তো, মোটেই নেয়নি। বীণা দাসের সেই সময় 9 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল। বীণা দাস কিন্তু আরো একবার জেলে গেছিলেন। আচ্ছা। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় বীণা দাসের জেল হয়। ওকে। আর 1960-তে ভারত সরকার বীণা দাসকে পদ্মশ্রী দিয়েছিলেন। আর এটা খুব ইন্টারেস্টিং কথা তোমায় বলি, 2012 সালে কলকাতা ইউনিভার্সিটি থেকে কিন্তু বীণা দাসকে না মরণোত্তর স্নাতক উপাধি দেয়। আচ্ছা। মানে তার এই মানুষটা স্যাক্রিফাইস এবং অবদানের জন্য কলকাতা ইউনিভার্সিটি থেকে ওনাকে 2012 সালে দেয়া হয় মরণোত্তর স্নাতক। মানে তাহলে যে মানুষটার জীবনে এত কিছু জড়িয়ে রয়েছে, যে মানুষটা এতটা সাহসী, এত পুরস্কারে ভূষিত, তারপরেও সেই মানুষটার দেখো শেষটা কিন্তু ভালো হলো না, তাই না? মানে আমরা যতদূর জানি যে ঋষিকেশে যখন তার দেহ পাওয়া গেছিল সেটাও খুব একটা ভালো অবস্থায় নয়, তাই না? ঠিক কথা। আসলে বীণা দাসের মতো মানুষরা জানেন বা বিশ্বাস করেন যে জীবনটা অনিশ্চিত হতে পারে, কিন্তু কখনোই পরাধীন হতে পারে। আহা, এই লাইনটা তো দারুণ। এই মানুষটার এই যে লড়াইটা, এর পেছনে একজন অবদান ছিল, তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোস। ওকে। এটা অনেকেই জানে না যে নেতাজির যিনি শিক্ষক ছিলেন তিনি কিন্তু বীণা দাসের বাবা। সেই সূত্রে বীণা দাসের বাড়িতে নেতাজি অনেকবার গেছেন, এবং বলা যায় যে সেটা হতে পারে একটা তার এই যে লড়াকু মানসিকতা, সেটার একটা কারণ হতে পারে নেতাজি। হতেই পারে। আর আমাদের এই শহর আজকে কিন্তু আমরা যদি বলি, আমাদের এই শহরে কিন্তু বীণা দাসের নাম প্রতিটা জায়গায় লেখা আছে, ইতিহাসে লেখা আছে।
এবং শুধু লেখা আছে না, লেখা আছে সোনার অক্ষর। সত্যি এই রকম ঘটনা প্রচুর রয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে, আমাদের ইতিহাসে। আর সেই সমস্ত প্রত্যেকটা অধ্যায় আজও পর্যন্ত আমাদের ইতিহাসের পাতায় একেবারে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।